নমস্কার বন্ধুরা, গল্পের নন্দনকানন চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আমরা শুনছিলাম সাহিত্যিক বরেন বসুর লেখা রংরুট উপন্যাসটি। আজ শুরু করছি উপন্যাসের পঞ্চম পরিচ্ছেদ। সকাল হলো পার্বতীপুর জংশনে। ঘুম থেকে উঠে আড়ষ্ট দেহটার ওপর আড়মোড়া ভেঙে ছেলেরা শরীরটা ঝালিয়ে নিচ্ছে। খগেন পাশ ফিরে শুয়ে বললে, মন্দ কি, এভাবে ট্রেনে ট্রেনে কিছুদিন কাটাতে পারলে একটু আরাম পাওয়া যাবে। পিটি প্যারেড তো আর করতে হবে না। স্বরাজ জানালার ওপর হুমড়ি খেয়ে প্ল্যাটফর্মের হালচাল লক্ষ্য করছিল। হঠাৎ বলে উঠল, ওরে, ট্রেন পিকেটরা গাড়িতে গাড়িতে কি যেন বলছে। শিবেন বললে, বলবে আবার কি, পিটির জন্যে তৈরি হয়ে নাও। অনন্ত বললে, দূর, পিটি এখানে হতেই পারে না। পাঁচকড়ি বললে, তা পারবে কেন, ট্রেন পিকেটরা এসে তোমার গা মালিশ করে দিয়ে যাবে। মোট বয়ে বাছার গায়ে সব বড় ব্যথা হয়েছে কিনা। খগেন বললে, আহা, পিটি করানোর অসুবিধাটা কোথায়? প্ল্যাটফর্মের ওপর দাঁড় করিয়ে দিয়ে বলবে, খুন মেরে লিয়ে হুকুম তেরে লিয়ে কাম, এই কাম বিগিন। ব্যাস, তোমরা নাচতে থাকো, ওরা তাল দিতে থাকুক, আর স্টেশন শুদ্ধ লোক বাঁদর নাচ দেখুক। ট্রেন পিকেট কামরার মধ্যে মুখ গলিয়ে বলে গেল, और आधा घंटा बाद रूल कल 2 हुइसल के बाद पूरा वर्दी में फॉल इन। শিবেন বললে, নাও সামলাও, পিটি না হয় রোল কল, রানিং ট্রেন থেকেও কি লোক পালিয়েছে নাকি? স্বরাজ বললে, আরে বাবা, যে পালাবে সে রানিং কেন, ফ্লাইং ট্রেন থেকেও পালাবে, সকলেই তো আর আমাদের মতো ভেড়া নয়। 2 হুইসেল পড়ল। ছেলেরা কামরা থেকে নেমে প্ল্যাটফর্মে দাঁড়ালো। একজন ল্যান্স নায়ক তাড়া দিলে, এই, ঠিক সে ইন 3 মে ফল ইন হো। শিবেন গজগজ করতে থাকে, শালা পয়েন্টসম্যান, চলো একবার বেনগাজি। কাপলিং টাইট করতে করতে হাতের ছাল চামড়া উঠে যাবে। স্বরাজ বললে, ঠিক বলেছিস মাইরি, আমরা তো তখন গার্ড সাহেব, তখন এই শালা ইনসিওগুলোকে দিয়ে লাইন বক্স বওয়াবো। যথারীতি নাম ডাকাডাকি গোনাগিনতি শুরু হলো। ক্যাম্প থেকে স্টেশনে আসার পথে 2 জন, আর সান্তাহার স্টেশনে 1 জন, মোট আরো 3 জন পালিয়েছে। খগেন বললে, সাবাস, একেই বলে বাপকা বেটা। পাঁচকড়ি সমস্ত রোল কলটা লক্ষ্য করে বললে, কেন, বিওআরদের রোল কল মাপ কেন? অনন্ত ফিসফিস করে বললে, বিওআরদের অনেকেই যে মেজর সাহেবের টেম্পোরারি শ্যালক। তার মানে অতি সরল, মেজর রায় হচ্ছেন রেলের একজন বড় অফিসার, আর এই অ্যাংলোগুলো হচ্ছে সেই রেলেরই লোক। তাঁর দৌলতে কেউ হয়েছে ক্লিনার থেকে ড্রাইভার, আর কেউ হয়েছে চেকার থেকে গার্ড। মেজর রায় দক্ষিণাটি নগদ না নিয়ে গায়ে গায়ে উসুল করেছেন। রোল কলের শেষে চা দেওয়ার সঙ্গে সঙ্গে হুকুম জারি হয়ে গেল, চা খাওয়ার সময়টুকু সকলকে পায়চারি করে বেড়াতে হবে। আধ ঘন্টা বাদে হুইসেল পড়বে, তখন আবার কামরায় গিয়ে বসবে। চায়ের সঙ্গে বিস্কিটও দেওয়া হয়েছে। অনন্ত আশেপাশে দেখে নিয়ে বললে, জানিস, এগুলো হচ্ছে ডগ বিস্কিট। পাঁচকড়ি বললে, যা। স্বরাজ বললে, তা ঠিকই হয়েছে, আমরা তো ওই পদেরই জীব। হুকুম মোতাবেক ছেলেরা পায়চারি করতে করতে চা খাচ্ছে।
প্ল্যাটফর্মের রেলিংয়ের ধারে ধারে সবকটি সেন্ট্রি রাইফেল বাগিয়ে দাঁড়িয়ে পড়েছে। ট্রেন পিকেটরা সমস্ত প্ল্যাটফর্মটার ওপর ঘুরপাক খাচ্ছে। মেজর সাহেব থেকে ল্যান্স নাইক সকলেই তটস্থ। এই কড়া পাহারার ব্যূহ ভেদ করে আর যেন কেউ পালাতে না পারে। চা পান এবং পদচারণা সমাপ্ত হলো। এক হুইসেলের সঙ্গে সঙ্গে সকলেই যে যার কামরায় গিয়ে উঠে বসল। বিড়ি সিগারেট ধরিয়ে আবার তারা ভাবতে থাকে, এরপর কি? নীরব সব কয়টি ছেলের মধ্যে থেকে হঠাৎ অমল প্রশ্ন করে, আচ্ছা বলতে পারো আমরা কি? প্রশ্নের আকস্মিকতায় সকলে অমলের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। অমল বললে, আমি জিজ্ঞেস করছি, এই যে ব্যবহার আমরা পেয়ে আসছি, এমন ব্যবহার কারা পেয়ে থাকে? খগেন বললে, ও তাই বলো। সকলে খগেনের মুখের দিকে চাইলে। খগেন বলতে লাগলো, আমরা হচ্ছি কয়েদি। কয়েদিদের হাতে পায়ে বেড়ি দিয়ে রাখে, আর আমাদের রেখেছে বেয়নেটের ডগায়। অনন্ত বললে, ঠিক বলেছিস মাইরি। তার উপর জেলমেটের মতো এনসিও গুলো সব সময় পেছনে লেগেই আছে। খগেন অনন্তকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, তারপর হুকুম ছাড়া এক পা চলার অধিকার আমাদেরও নেই। একটা সামান্য ব্যাপার বললেই বুঝতে পারবে। কয়েদিরা স্নান করবে, মেট এসে হুকুম দেবে, কয়েদি থালা বাটি হাত। কয়েদিরা থালা আর বাটি হাতে লাইন দিয়ে দাঁড়াবে। মেট তাদের স্নানের জায়গায় নিয়ে গিয়ে জলের সামনে লাইন দিয়ে বসিয়ে দেবে। তারপর হুকুম দেবে, তোল বাটি। কয়েদিরা জল তুলবে। মেট বলবে, ঢাল বাটি। কয়েদিরা মাথায় জল ঢালবে। মেটের মর্জি মাফিক বার কয়েক তোল বাটি ঢাল বাটি করেই তাদের স্নান সারতে হবে। তাতে তাদের গা ভিজুক আর নাই ভিজুক। বলতে পারো এই কয়েদিদের সঙ্গে আমাদের তফাৎটা কোথায়? শিবেন বললে, তফাৎ আর কোথায়? আর যেভাবে চা খাইয়েছে তাতে হুবহু মিলে যাচ্ছে। পাঁচকড়ি বললে, আমার মনে হয় আমাদের সঙ্গে গরুর তুলনাটা আরো ভালো খাপ খায়। সকালবেলায় রাখাল পাঁচন হাতে গোয়াল থেকে গরুগুলোকে বার করে নিয়ে গেল। গরুগুলো সারাদিন মাঠে মাঠে চড়ে বেড়ালো। সন্ধেবেলা গুনে গেঁথে গরুগুলোকে আবার খোঁয়ারে পুড়ে দিলে। সারাদিন ধরে যা খেয়েছে গরুগুলো রাতের বেলায় তারই জাবর কেটে চলল। তেমনি আমরাও সকালে পিটি থেকে শুরু করে রাতে রোল কল পর্যন্ত মাঠে মাঠে ঘুরলাম। পাঁচন হাতে আমাদের তাড়িয়ে নিয়ে বেড়ালো মেজর সাহেব থেকে ল্যান্স নাইকের দল। রোল কলের পর বিছানায় শুয়ে আমরাও জাবর কাটি। সারাদিন ধরে যত লাথি জাঁটা খেয়েছি তারই। সকলেই চুপ। মুখগুলো সব থমথম করছে। সবাই নিজেদের যথার্থ রূপটাকে খুঁজে বার করার চেষ্টায় হাতড়ে চলেছে দুনিয়ার কালো গহ্বরটা। নীরবতা ভঙ্গ করলে অনন্ত, আপনার কি মনে হয় অমলবাবু? অমল চমকে ওঠে। তার গ্রেট প্রমোশনের আশা, তার জীবনের উন্নতি, তার সমস্ত আশা আকাঙ্ক্ষা হুমড়ি খেয়ে চোখের সামনে ভিড় করে দাঁড়িয়েছে। মুহূর্তের জন্য ইতস্তত করে অমল বলতে শুরু করে, খগেনবাবু আর পাঁচকড়িবাবু যা বলেছেন সে দুটোই আমাদের বেলায় সমান খাটে, কিন্তু আমার মনে হয় কোনোটাতেই আমাদের সম্পূর্ণ ছবিটা ফুটে ওঠেনি। আমাদের অবস্থাটা দাঁড়িয়েছে কতকগুলো মানুষকে পশু বানিয়ে ফেলার মতো। মানুষ আর পশুতে মিলিয়ে এমন অদ্ভুত একটি জীব আমাদের বানাচ্ছে যাতে শিকল ছেঁড়ার কথা কোনোদিন মনেও না আসে। অনন্ত বললে, ঠিক বলেছেন, আমাদের এরা মানুষ তো মনে করেই না, আবার পশুও মনে করে না। পাঁচকড়ি বললে, তবে আমরা কি? সকলের দিকে চোখ তুলে অমল বললে, আমরা কৃতদাস।
ক্ষণিকের জন্য সকলেই বিমূঢ় হয়ে পড়ে। স্তব্ধতায় জায়গাটা থমথম করতে থাকে। হঠাৎ খগেন সেই স্তব্ধতাকে বিদীর্ণ করে চেঁচিয়ে ওঠে, শালারা আমাদের স্লেভ বানিয়ে রেখেছে। অমল বললে, হ্যাঁ ঠিক তাই। শিবেন প্রশ্ন করে, কিন্তু কেন? অমল বললে, এদের রাজত্ব বাঁচাবার জন্যে। এদেরই হাতে যে আমাদের গ্রাসাচ্ছাদন, জীবন ধারণের চাবিকাঠি। তাই বেকারের সংখ্যা বাড়িয়ে, জিনিসপত্রের দাম চড়িয়ে যে ফাঁদ এরা সৃষ্টি করেছে, আমরা পেটের দায়ে সেই ফাঁদের মধ্যে এসে পড়েছি। দিনের পর দিন প্রতিটি কাজে, কথায় আর চিন্তায় হুকুম মানার ছাঁচে আমাদের ঢালাই করে ফেলছে। পাছে আমরা কোনোদিন এই ফাঁদ কাটার চেষ্টা করি, শুধু দুমুটো খেতে দেওয়ার বিনিময়ে আমাদের কৃতদাস বানিয়ে ফেলছে। কিন্তু এমনই এদের কলকাঠি যে আমরা নিজেরা এসে মিলিটারিতে ভর্তি হয়েছি, কনস্ক্রিপশন করে আমাদের ধরে আনেনি। সকলেই স্তম্ভিত হয়ে গেছে। বিস্ফারিত চোখে অমলের মুখের ওপর চোখ মেলে রয়েছে। কি এক বিরাট ষড়যন্ত্র যেন ধীরে ধীরে তাদের চোখের ওপর ফাঁস হয়ে যাচ্ছে। খগেন উঠে পড়ে অস্থিরভাবে পায়চারি করছে। পাঁচকড়ি দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরেছে। শিবেন আস্ত সিগারেটটা আছড়ে ফেলে দিয়েছে। আর অনন্ত চোখ কুঁচকে অমলের মুখের দিকে চেয়ে রয়েছে। বেলা 10টায় হুইসেল পড়ল। ফেটিগের জন্য পুরা কোম্পানি ফল ইন, অবশ্য বিওআররা বাদে। প্ল্যাটফর্মে নেমে ছেলেরা দেখলে তাদের ট্রেন থেকে ব্রেক ভ্যান আর ওয়াগনগুলো কেটে 2 নম্বর প্ল্যাটফর্মে প্লেস করা হয়েছে। 3 নম্বর প্ল্যাটফর্ম মিটার গেজ লাইনের, সেখানে একখানা রেক দাঁড়িয়ে। সমস্ত ব্যাপারটা কেমন যেন বিস্ময়কর ঠেকে, যেন একটা অদৃশ্য হস্ত অলক্ষ্যে বসে সুতো ধরে টানছে আর তারা পুতুল নাচ নেচে চলেছে। 1 নম্বর থেকে মার্চ করে 2 নম্বর প্ল্যাটফর্মে উঠল। ওয়াগনগুলোর সবকটারই দরজা খোলা। হাবিলদার মেজর বললেন, बड़ा गाड़ी से समूचा सामान छोटा गाड़ी में लेना होगा। सिर्फ इतना ही काम, जितना जल्दी खत्म करने सीखेगा उतना जल्दी छुट्टी। কে যেন কথা তুলল, তাহলে আমরা যাচ্ছি কোথায়? আর একজন উত্তর দিলে, মনে হচ্ছে যেন আসামে। কেন? কাটিহার দিয়েও তো পশ্চিমের দিকে যাওয়া যায়। পশ্চিমে কি হাওয়া খেতে যাবে নাকি? লড়াই চলেছে বর্মায়, সেইখানেই আমাদের নিয়ে চলেছে। কেন, শিয়ালদা স্টেশনে বর্মা ইভাকুইদের ভিড় দেখনি? বুঝি যত শালা লালমুখও সুরসুর করে পালিয়ে আসছে। তাহলে বেনগাজির কথা ভুয়ো? তাতে আর কি এসে গেল, মরতে যখন হবেই তখন জার্মানি আর জাপানিতে তফাৎটা কি? সমস্ত শরীরে কাঁটা দিয়ে ওঠে। জাপানিদের মুখোমুখি হতে ভয়। দুর্ভেদ্য সিঙ্গাপুর তারা ফুৎকারে দখল করেছে। প্রিন্স অফ ওয়েলস আর রিপালসের মতো জাহাজকে ওরা পাথর বাটির মতো ডুবিয়ে দিয়েছে। 6 মাসে তারা মালয় থেকে বর্মা দখল করেছে। ওদেরই হাতে ব্রিটিশের 2.5 লক্ষ সৈন্য বন্দী। বুকের মধ্যে ধড়াস ধড়াস করতে থাকে। সেই জাপানি যে আজ 6 বছর ধরে নিরীহ চীনের ওপর তাণ্ডব চালাচ্ছে। চীনা বন্দীদের ডামি খাড়া করে বেয়নেট ফাইটিং প্র্যাকটিস করছে। বুলেটের খরচ বাঁচানোর জন্য হাজারে হাজারে চীনাকে তরোয়াল দিয়ে বলি দিচ্ছে। শহরের নিরাপদ আশ্রয়ে বসে খবর কাগজের পাতায় জাপানিদের বীরত্বে মুগ্ধ হওয়া চলে। জাপানিদের জয়ে উৎসাহিত হয়ে তাদের জন্য অপেক্ষা করা চলে। কিন্তু জীবন বিপন্ন হওয়ার সীমানায় দাঁড়িয়ে আক্রমণকারী জাপানকে বন্ধু ভাবতে মন দমে যায়।
বুকে ভরসা জাগে না। মৃত্যুর বিভীষিকা চোখের ওপর ভেসে বেড়াতে শুরু করে। ডাক ছেড়ে তাদের কাঁদতে ইচ্ছে করে। এমন কি এমন মহাপাতক তারা করেছে যে মৃত্যু ছাড়া আর তাদের গত্যন্তর নেই? কাঁধের বোঝা মাটিতে নামিয়ে চকিত দৃষ্টিতে তারা পালানোর উপযোগী একটা সুড়ঙ্গ খুঁজতে থাকে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ছুটির প্রতিশ্রুতিতেও কাজে উৎসাহ আসে না। তবুও কাজ শেষ হয় এনসিওদের তাড়ায় আর খিঁচুনিতে। কাজ শেষ হলে হাবিলদার মেজর আবার তাদের মার্চ করিয়ে এনে কামরায় কামরায় পুরে দেন। আবার ট্রেন পিকেটরা ব্যাটন দুলিয়ে টহল দিতে থাকে। খগেন বললে, জানিস, আমরা মণিপুর যাচ্ছি। অনন্ত বললে, শেষ পর্যন্ত জাপানিদের হাতেই মরতে হবে? পাঁচকড়ি বললে, জাপানিরা বাঙালিদের কিছু বলে না। জানিস, সুভাষ বোস এখন জাপানেই আছেন। অনন্ত বললে, যাওয়ার সময় বুঝি তোর সঙ্গে দেখা করেছিলেন? না না, ঠাট্টা নয়, রাসবিহারী বোস নিজে এসে নিয়ে গেছেন। সুভাষবাবুর বাড়ির সামনে 14 জন করে সিআইডি বসে থাকতো, তবুও তাদের চোখে ধুলো দিয়ে গেছেন। হঠাৎ একটা হইচই শব্দে স্টেশন গরম হয়ে উঠল। কামরা থেকে ছেলেরা জানলার ওপর হুমড়ি খেয়ে পড়ল। জমাদার সাহেব একটি ছেলেকে শার্টের কলার ধরে হিড় হিড় করে টানতে টানতে 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলেন। তারপর চালালেন তার ওপর চর চাপড় কিল ঘুষি। মেজর সাহেবকে একজন এনসিও ডেকে নিয়ে এলো। জমাদার সাহেব নিরস্ত হয়ে ছেলেটিকে মেজর সাহেবের সামনে খাড়া করে দিলেন। মেজর সাহেব তার চুলের ঝুঁটি ধরে গোটা কয়েক ঝাঁকানি দিয়ে বললেন, মিলিটারিতে ঢোকার সময় মনে ছিল না? এখন ব্লাডি চোর কা মাফিক ভাগতা হ্যায়, ঘর মে ক্যা বহুত রুপিয়া জমা হো গয়া। ছেলেটি মেজর সাহেবের পা জড়িয়ে ধরে বললে, আমাকে ছেড়ে দাও সাহেব, তোমার বহুত ভালো হবে, আমার বড় ডর লাগছে। মেজর সাহেব ঝটকা মেরে পা ছাড়িয়ে নিয়ে বললেন, 28 দিন কয়েদ খাটলে সমস্ত ভয় ডর কেটে যাবে। তারপর হুকুম দিলেন, 28 ডেজ, আড়াই, আর খুব হার্ট ফেডিক। ছেলেটি তখনও মাটির ওপর উপর হয়ে পড়ে কাঁদছে। দুজন সেন্ট্রি তার পিঠের ওপর হাত রেখে বললে, চলো ভাই। জমাদার সাহেব খিঁচিয়ে উঠলেন, ऐसा नहीं, ऐसा বলেই তিনি ছেলেটির জামার কলার ধরে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে টেনে নিয়ে চললেন। ছেলেটি তখনও একটানা চেঁচিয়ে চলেছে, আমাকে ছেড়ে দাও সাহেব, তোমার বহুত ভালো হবে। খগেন বললে, তবুও শালারা আশা করে জাপানিদের বিরুদ্ধে লড়াই করে আমরা ওদের জেতাবো। পাঁচকড়ি বললে, এবার আর বাছাধনদের জিততে হচ্ছে না। সাধে কি আর কলকাতায় লোকে এআরপি কথাটার মানে করেছে এবার রণে পরাজয়? আমি তো বেঁটে মামাদের দেখলেই হাত তুলে দাঁড়াবো। অনন্ত বললে, সেই ভালো, রামে মারলেও মারবে আর রাবণে মারলেও মারবে। এ শালারা মারবে তিলে তিলে, আর জাপানিরা মারবে এক কোপে। সে হিসেবে জাপানিরাই ভালো। অমল গুম হয়ে বসে আছে, তার মুখখানা থমথম করছে। শিবেন তাকে একটা ঠেলা দিয়ে বললে, কি অমল বাবু, অত ভাবছেন কি? অমল চমকে উঠে বললে, আমি আমি ভাবছিলুম মেজর সাহেবের সেদিনকার রাতের লেকচারের কথা। উনি বলেছিলেন কেউ যদি থাকতে না পারে উনি নিজেই তাকে ছেড়ে দেবেন, অথচ এখনই চোখের ওপর দেখিয়ে দিলেন ছেড়ে দেওয়ার নমুনা। তাই ভাবছিলুম যারা মিলিটারিতে থাকতে চায় না তাদের কেন এরা জোর করে ধরে রাখে। লালমনির হাটে ট্রেন ইন করল। বেলা তখন 4:30। ট্রেন পিকেট অনিল কামরার জানলায় এসে দাঁড়াতেই পাঁচকড়ি বলে উঠল, কে হে, আবার ফেটিক হবে নাকি? অনিল বললে, কেন,
আমি বুঝি কেবল ফেটিগের খবরই আনি, তাছাড়া আর কি কম্মটা করছো শুনি? অনিল অভিমানের স্বরে বললে, যা যা, তোদের সঙ্গে আর কথাই বলবো না। ভাবছিস বুঝি এই ব্যাটন হাতে দারোয়ানি করতে আমার খুব ভালো লাগছে? তোরা তো তবু 10 জন এক জায়গায় বসে গল্পগুজব করছিস, আর আমি? পাঁচকড়ি অনিলের কাঁধে একটা হাত রেখে বললে, না রে না, রাগ করছিস কেন শুধু শুধু? ওই ডিউটিতে যতক্ষণ আছিস ততক্ষণই তুই শত্রুর, তারপর তো তোর আমার একই হাল। যাক, কোথায় নিয়ে চলেছে কিছু জানিস নাকি? তোরা তো এখন হাইকমান্ড মহলে ঘোরাফেরা করছিস। সেই কথাই তো বলতে এসেছিলাম। আরে তাই নাকি? আয় আয়, ভেতরে এসে বস। ওরে শিবে, অনিলকে একটা সিগারেট দে রে। না রে না, ভেতরে যাব না। ওই শালা মেটে খচ্চরটা তো পেছনে লেগেই আছে। কে? জমাদার সাহেব? তাছাড়া এমন গুণধর্তী আর কে? অনন্ত উঠে এসে অনিলের কানের কাছে মুখ এনে বললে, দে না, অন্ধকারের মধ্যে শালার মাথায় এক ঘা ব্যাটন কষিয়ে। যেই শালা অজ্ঞান হয়ে পড়বে অমনি দিব্যি শালাকে চাকার তলায় দিবি ফেলে। অনিল দীর্ঘশ্বাস ফেলে বললে, সে হয় না রে অনন্ত, ইচ্ছে কি আর হয় না? কিন্তু আমার যে শতেক জ্বালা। তোর আবার কি জ্বালা হলো? সে আর শুনে কি করবি? সেসব কথা আর লোকালয় বলবার মতো নয়। মনে হলেই আমার মাথা খারাপ হয়ে যায়। মনের মধ্যে কথা কখনো চেপে রাখতে নেই, তাহলেই অশান্তি বাড়ে। খোলসা করে বলে ফেল, মন হালকা হয়ে যাবে। তা যখন বললি, তবে শোন। লোকের একটা বিয়েই হয় না, আর আমার কপালে দুটো, আর দুটোই রয়েছে বেঁচে। স্বরাজ বলে উঠল, বলিস কি রে? একেই বলে ছপ্পর ফুঁড়ে পাওয়া। আর আমরা শালা রাস্তায় ঘাটে প্রেমের পিত্তেসে পরদেশী হয়ে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু এমনই ফাটা কপাল, আজও মাইরি একটা বিয়ে হলো না। অনন্ত স্বরাজকে থামিয়ে দিয়ে বললে, সব কথায় ঠাট্টাই আর কি চলে না স্বরাজ। মানুষের মন বুঝে কথা কইতে হয়। যাক, তুই বল অনিল। অনিল বলতে লাগলো, বছর খানেক আগে আমার প্রথম বিয়ে হয়। বাবার সঙ্গে শ্বশুর মশাইয়ের লাগে খটাখটি পাওনা থৌনা নিয়ে। বাবা তো রেগে গিয়ে বউটাকে দিয়ে এলেন তার বাপের বাড়ি। তারপর 2 মাস বাদে আবার আমার বিয়ে দিলেন, আর আমায় হুকুম দিলেন প্রথম বউয়ের কথা একেবারে ভুলে যেতে। আচ্ছা বলতো, এ কি কোনো মানুষে পারে? মন্তর পড়ে অগ্নি সাক্ষী করে যাকে বিয়ে করেছি তাকে ভুলে গেলে যে নরকেও আমার স্থান হবে না। সে বউটা এখনো আমায় লুকিয়ে চিঠি লেখে, কিন্তু আমি কি যে করব ভেবে কুল কিনারা পাই না। অনন্ত বিষণ্ণ স্বরে বললে, কি আর করবি বল, যা হবার তা তো হয়ে গেছে। বাবা মারা গেলে তাকেও ঘরে নিয়ে আসবি, তাড়িয়ে দিলেই তো আর দায়িত্ব চলে যায় না। সে তো আর তোকে ছেড়ে যায়নি। শিবেন বললে, ঠিক বলেছিস অনন্ত, বাপের প্রায়শ্চিত্ত ছেলেকেই করতে হবে। এ নিয়ে আর মন খারাপ করিসনি অনিল। যাক, কি বলতে এসেছিলি তাই বল। কথা বলতে গিয়ে অনিলের গলাটা কেঁপে ওঠে। পকেট থেকে রুমাল বার করে মুখ মুছতে মুছতে সে চোখটাও মুছে নেয়। তারপর বলে, আমাদের কোম্পানি বোধহয় এখানেই নামবে। কি করে বুঝলি? মেজর সাহেব, ক্যাপ্টেন, অ্যাডজুট্যান্ট আর সুবেদার সাহেব গেছেন স্টেশনে। কি একটা জরুরি মেসেজ এসেছে। আচ্ছা, আমি চলি ভাই। স্বরাজ বললে, তা মন্দ হয় না। জায়গাটা তো বেশ ভালো বলেই মনে হচ্ছে। এত বড় একটা জংশন স্টেশন, বেশ কাজ টাজ শেখা যাবে। পাঁচকড়ি বললে, ক্যাম্পও তাহলে নিশ্চয়ই স্টেশনের কাছে পড়বে। স্বরাজ বললে, সে তো বটেই। আর রেলওয়ে কলোনিও তো একটা দেখলুম। দিনকাল দেখছি ভালোই যাবে।
পাঁচকড়ি বললে, মালঝাল একাত্রা নজরে পড়লো নাকি? চোখে তো পড়েনি, তবে শাড়ি টাড়ি যেন কয়েকটা শুকোতে দেখেছি। ব্যাস, তাহলেই হলো। শাড়ি যখন আছে তখন তা পরবার লোকও নিশ্চয়ই আছে, কি বলো? 2 নম্বর প্ল্যাটফর্মে একটা ট্রেন এসে দাঁড়ালো। তার কামরাগুলোতে গাদাগাদি করে লোক বসেছে। একই কামরায় মেয়ে, পুরুষ, সাহেব, মেম, কাচ্চা কাচ্চা সবই আছে। গাড়িটা দাঁড়াতেই কেউ ডাক ছেড়ে কেঁদে উঠল, কেউ কোকিয়ে উঠল। বাচ্চা কাচ্চার দল ট্যাঁ ভ্যাঁ শুরু করে দিলে। রেলওয়ে পুলিশ এসে প্রত্যেকটা কামরার দরজায় দাঁড়িয়ে পড়ল। পাঁচকড়ি বলে উঠল, এ আবার কি ট্রেন? সিভিলিয়ানদের পাহারা দেয় কেন রে বাবা? স্বরাজ চেঁচিয়ে ও গাড়ির একজনকে জিজ্ঞেস করলে, ও দাদা, শুনছেন? আপনারা কোথা থেকে আসছেন? উত্তর এলো, বর্মা থেকে। কচু কাটা করছে। পাঁচকড়িদের সামনাসামনি কামরা থেকে মাথা বাড়িয়ে এক বৃদ্ধ বমি করতে শুরু করেছে, আর এক মহিলা তার মাথায় জল ঢালছে। খগেন বললে, দেখুন অমলবাবু একবার কাণ্ডটা। যুদ্ধের দৌলতে তাহলে শুধু যে আমরা মরবো তা নয়, সিভিলিয়ানরাও বাদ যাবে না। মেজর সাহেব স্টেশনে ফিরেই দেখেন কামরার মধ্যে বসেই ছেলেরা চিৎকার করে বর্মা ইভাকুই ট্রেনের খবরাখবর জানছে। তিনি নিজেই 2 হুইসিল বাজিয়ে দিলেন। ছেলেরা লাফাতে লাফাতে প্ল্যাটফর্মে নামছে। তাদের ধারণা লালমনিরহাটে ক্যাম্প করার জন্যেই তারা নামছে। ট্রেন পিকেটদের কৃপায় এই সুসমাচারটি থেকে কেউ বঞ্চিত হয়নি। মেজর সাহেব সুবেদার নন্দীকে বললেন, ঘণ্টাখানেক এদের রুট মাছ করিয়ে আনো, ততক্ষণে নিশ্চয়ই ওই ইভাকুই ট্রেনটা চলে যাবে। রঙ্গিয়া জংশন পার হওয়ার পরই দেশের চেহারা যেন বদলে যেতে থাকে। মেঘলা আকাশ, চারিদিকেই জল থই থই করছে। লাইনের দুধারে নাবাল জমিগুলো জলে ভর্তি, আর তার বুক ফুঁড়ে গজিয়ে উঠেছে সবুজ ঘাস। মাথা চাড়া মেরে জলের বুক চিরে বেরিয়ে এসেছে। দূরে পাহাড়ের মাথায় মাথায় মেঘগুলো যেন থমকে দাঁড়িয়ে আছে। তার মধ্যে দিয়ে এসে পড়ছে রোদ্দুর, যেন পালকের মতো হালকা। উঁচু নিচু মাঠের মাঝে কোথাও চাষিরা টোকা মাথায় লাঙল দিচ্ছে, কোথাও কয়েকটা ছোট ছেলে মেয়ে ছিপ ফেলে ঘাড় বেঁকিয়ে দাঁড়িয়ে আছে, আর কোথাও মেছো বক লম্বা ঠ্যাং ফেলে চলেছে সূচিবায়ুগ্রস্ত গ্রাম্য ব্রাহ্মণের মতো। অমল জানলার ধারে বসে আছে। সারা রাত তার ঘুম হয়নি, কেবল মাঝে মাঝে ঢুলছে। কি এক অজানিত ভয়ে তার গায়ে কাঁটা দিয়ে উঠেছে। ভেবেছে তার ফেলে আসা জীবনের কথা, আর অনাগত মৃত্যুর কথা। ভোরের আলো, মেঘলা আকাশের ধূসর রোদ আর লাইনের দুধারে সবুজের সমারোহ আবার যেন তাকে সজীব চঞ্চল করে তুলেছে। জানালার ওপর থুতনিটা রেখে এসে সে বাইরের দিকে চেয়ে আছে। একটা বাঁকের মুখে ট্রেনখানা বেঁকে বেঁকে যেন ধনুকের মতো হয়ে যায়। মিটার গেজের ট্রেন, গাড়িগুলো মনে হয় যেন দেশলাইয়ের বাক্স। কিন্তু লাইন আর গাড়ি ছোট বলে ট্রেনটা দৈর্ঘ্যে তো কম নয়। অমলের বিস্ময় জাগে, এত সরু লাইনের উপর দিয়ে এত লম্বা একটা ট্রেন এত জোরে চলছে কি করে? কিন্তু ট্রেন তো চলেছে, অবিরাম চলেছে। 3 দিন তো কেটে গেল, তবুও এ চলার কি শেষ নেই? ট্রেনটা হঠাৎ ক্ষণক্ষণ ঝনঝন করে একটা ক্রসিং পার হয়ে চলল। তারপর চলেছে একটা ইয়ার্ডের মধ্যে দিয়ে। গতি ক্রমেই মন্থর হয়ে আসছে। ট্রেনের দুধারে অগণন লাইন, একে বেঁকে এদিক সেদিক কোন দিকে যে চলে গেছে তার যেন আর হদিশ পাওয়া যায় না। অমল ঝুঁকে পড়ে সব দেখতে দেখতে বললে, আমরা বোধহয় এসে পড়লাম। পাঁচকড়ি জিজ্ঞেস করলে, কোথায়? খগেন বললে, কোথায় আবার, জাহান্নামে। কাঁচা একটা লাইনের ওপর দিয়ে ট্রেনটা ধিকি ধিকি গড়িয়ে চলেছে। অনন্ত বললে, এ তো বাবা নতুন তৈরি ইয়ার্ড, এর মধ্যে ঢোকাচ্ছে কেন? তবে কি এখানেই নামবে নাকি?
ট্রেনটা যেখানে গিয়ে থামলো সে লাইনটা একেবারে ব্রহ্মপুত্রের পাড়ের ওপর। সিট ছেড়ে ছেলেরা নদীর দিকে গিয়ে বসলো। ভরা ভর্তি নদ, স্রোতের টানে কচুরিপানা ভেসে চলেছে সাঁই সাঁই করে। দু পারে কত যে স্টিমার, বোট আর ফেরি তার যেন আর ইয়ত্তা নেই। ট্রেনে বসেই নদের অপর পার দেখা যায়। পাহাড়ের ঢল নেমে এসেছে নদের বুকে। ছেলেরা মুগ্ধ দৃষ্টিতে নদীর ওই দুর্বার স্রোতের দিকে চেয়ে থাকে। বুকের মধ্যে ছোট্ট একটা নিঃশ্বাস তুলে ফেঁপে ধীরে ধীরে বেরিয়ে আসে। তারাও বুঝিবা এমনিভাবে কেবল চলবে আর চলবে। জীবন তাদের হঠাৎ একদিন থেমে যাবে। আশা আকাঙ্ক্ষার সবকিছুই হঠাৎ শেষ হয়ে যাবে না। আজ এই পর্যন্তই। আশা করি আপনারা খুব উপভোগ করছেন বরেন বসুর রং রুট। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন, আর যদি খারাপ লাগে তাও জানাবেন। আর সেই সঙ্গে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে রাখলাম। নমস্কার। আজ এই পর্যন্তই। আগামী পর্বের জন্য আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। নমস্কার।